দুপুরের খাওয়া মন্দ হয়নি। মাধবীলতাই রেঁধেছিল। কলকাতাতেও ও রাঁধে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে রান্নার অন্যরকম স্বাদ পেল সে। অবশ্য এটা জলের কারণে হতে পারে। জল স্বাদ বদলে দেয়। কথাটা মাধবীলতাকে বলতে সে চোখ বড় করল। সত্যি আমার রান্না তোমার ভালো লেগেছে? আমি তো রাঁধতেই জানি না, শেখার সুযোগ পাইনি। আজ তোমার ছোট মা যেভাবে রাঁধতে বলেছেন সেইভাবে রেঁধেছি, কিন্তু তোমার পছন্দ হয়েছে কেন জানো? অনিমেষ তাকালো। তুমি এই বাড়িতে বসে খেয়েছো, এখানে তোমার বহু বছর কেটেছে। খেতে বসে সেই পরিবেশটা তোমার মনে হয়তো তৈরি হয়েছে। তাছাড়া যেসব মশলা দিয়ে তোমার ছেলেবেলায় এই বাড়িতে রান্না হতো, আজ খেতে গিয়ে তার গন্ধ পেয়েছো। এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। মাধবীলতা বিছানার ওপাশে শুয়ে পড়ল। আমি ভাবছি এই ভদ্রমহিলার কথা। একা একা এতগুলো বছর এত বড় বাড়িতে কিভাবে বাস করছেন। জানো, ওর মধ্যে অদ্ভুত একটা নিরাসক্তি এসে গিয়েছে। কিরকম উদাস উদাস। অনিমেষ কিছু বলল না। যেদিন বাবা দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিলেন, সেদিন খুব কষ্ট পেয়েছিল সে। বরযাত্রীদের পেছন পেছন অনেকটা হেঁটেছিল বালক অনিমেষ। মা মাধুরীর মৃত্যু শোক সে কিছুতেই ভুলতে পারেনি। মৃত্যু পথযাত্রী মায়ের শরীর থেকে বেরিয়ে আসা রক্ত তার হাতে লেগে গিয়েছিল। চিতায় আগুন দেওয়ার সময় তা শুকিয়ে কালো হয়ে গিয়েছিল। তাই বাবার দ্বিতীয় স্ত্রীকে বড় পিসিমা যতই ছোট মা বলতে বলুক, মন থেকে মা বলতে খুব কষ্ট হয়েছিল। কলকাতায় পড়তে যাওয়া পর্যন্ত ওই মহিলাকে এড়িয়ে গিয়েছিল। তখন স্বর্গ ছেঁড়া চা বাগানে বাবার কাছে যেতেই ইচ্ছে করতো না। তারপর যখন বাবা মদ্যপান শুরু করলো, দাদুর কাছে খবরটা এলো, তখন স্বর্গ ছেড়ায় গিয়ে ছোট মাকে দেখে প্রথমবার হোঁচট খেয়েছিল সে। ওই বাড়িতে কিরকম ন্যাতার মতো পড়ে থাকেন অল্প বয়সী মহিলা। আজ মনে হচ্ছে বাবাকে বিয়ে করে ছোট মা এই জীবনে কিছুই পাননি। না সন্তান, না সম্মান। এই বাড়িতে একটি কাজের লোক হয়েই বেঁচে থাকলেন এতদিন। বাবা অবসর নিয়ে জলপাইগুড়িতে চলে আসার পর হয়তো বড় পিসিমা ওকে কিছুটা স্নেহ দিয়েছিলেন, কিন্তু তারও তো দেওয়ার ক্ষমতা প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। অনিমেষ যেমন তাকে কখনোই মা হিসেবে মেনে নিতে পারেনি, তাকেও তিনি ছেলে ভাবতে পারেননি, ভাবার সুযোগই পাননি। তাছাড়া দুজনের বয়সের ব্যবধান তেমন বেশি নয়। প্রশ্ন হলো, বাবা এবং বড় পিসিমা মারা যাওয়ার পরে ছোট মা যখন একা হয়ে গেলেন, তখন সম্পূর্ণ স্বাধীনতা পেলেন, তখন কেন এই বাড়িতে আটকে থাকলেন? কথাটা পরদিন সকালে চা খাওয়ার সময় ছোট মাকে সরাসরি জিজ্ঞাসা করলো অনিমেষ। প্রশ্নটা শুনে হাসলেন ছোট মা। মহিলা তেমন সুন্দরী ছিলেন না কখনো। এখন শরীর অতিরিক্ত শীর্ণ হয়ে গেছে, মুখে সর্বত্র তারই ছাপ। কিন্তু ও যখন এরকম হাসেন, ঠোঁট এবং চিবুকে অপূর্ব মিষ্টি ভাব ফুটে ওঠে। ছোট মা বললেন, কি করতে পারতাম আমি? অনিমেষ বলল, এত বড় বাড়ি পাহারা না দিয়ে তখনই বিক্রি করে ছোট একটা ফ্ল্যাট কিনে থাকা যেত। বারে, এটা কি আমার বাড়ি যে আমি বিক্রি করব? তাহলে কার বাড়ি? ছোট মা মাধবীলতার দিকে তাকালেন। কার সঙ্গে ঘর করছো? একটুও বাস্তব বুদ্ধি নেই। শরীরশেখর মিত্রের ছেলে মহিতোষ মিত্র, দুজনেই আজ নেই। তাদের একমাত্র বংশধর অনিমেষ মিত্র থাকতে এই বাড়ির মালিকানা আর কে পাবে? আমি তো যক্ষের মতো এসব পাহারা দিয়ে যাচ্ছি। মাধবীলতা মাথা নাড়ল। কিন্তু আইন বলছে মহিতোষ মিত্রের স্ত্রী হিসেবে আপনার এই বাড়ির ওপর অর্ধেক অধিকার আছে। অধিকার? মাথা নাড়লেন ছোট মা। কি জানি। অনিমেষ বলল, এতদিনে নিশ্চয়ই বোঝা গেছে
এই বাড়ি সম্পর্কে কোনো আগ্রহ আমার নেই। এর সঙ্গে যে স্মৃতি জড়িয়ে আছে সেটা একদম আমার ব্যক্তিগত ব্যাপার। তিল তিল করে যা ধ্বংস হয়ে যাচ্ছে, যাকে রক্ষা করার ক্ষমতা নেই, তাকে আগলে রেখে কি লাভ? বেশ তো, যখন এসেই গেছো, যা ভালো বোঝো তাই করো, ছোট মা বললেন। একটু বাদে লক্ষ্মণ চলে এলো, সঙ্গে একটি তরুণ, যার হাতে লম্বা দা, কাটারি আর ছুরি। অনিমেষ অবাক হয়ে জিজ্ঞাসা করল, ও একা এই জঙ্গল কাটবে? লক্ষ্মণ হাসল, না বাবু, আমরা দুজনে মিলে জঙ্গল সাফা করব। সে কি, তুমি আজ রিক্সা চালাবে না? না, এখান থেকে কামাই হয়ে গেলে তো লোকসান নেই। ভালো লাগলো অনিমেষের। টাকা রোজগার করার সুযোগ পেলে এই শ্রমিকেরা সেটা হাতছাড়া করতে চায় না। ওরা শুরু করে দিল। অনিমেষ লক্ষ্মণকে মনে করিয়ে দিল সাপের কথা। কোনো গাছ কাটার আগে তরুণটি একটি লম্বা লাঠি দিয়ে ডালপালা জোরে নাড়াচ্ছিল, তারপর নিশ্চিত হয়ে দা আর কাটারি চালাচ্ছিল। অনিমেষ বারান্দায় এলে মাধবীলতা বলল, আজ আমি বাজারে যাব। তুমি? খুব অবাক হয়েছ মনে হচ্ছে। তুমি তো এখানকার কিছুই চেনো না। চিনে নেব। কাল যা এনেছি তা নিশ্চয়ই শেষ হয়ে যায়নি। না, একটু ভালো চাল আর মাছ নিয়ে আসবো। মাধবীলতা বলল, টিপিক্যাল পুরুষদের মতো কথা বলো না তো। হঠাৎ লক্ষ্মণরা চেঁচাচেঁচি শুরু করলো। অনিমেষ এবং মাধবীলতা বাগানে নেমে আসতে লক্ষ্মণ গলা তুলে বলল, বাবু, এখানে শেয়ালের বাচ্চা আছে দুটো, মাটা পালিয়ে গেল। কোনো রকমে ওই জায়গাটায় ওরা পৌঁছে দেখলো একটা গর্তের মধ্যে দুটো শেয়ালছানা শুয়ে আছে। একজন ওঠার চেষ্টা করেও পারল না। অনিমেষ বলল, দেখো কাণ্ড, ছোট মায়ের এই বাগানে শেয়ালও সংসার করছে। এই সময় ছোট মায়ের গলা শোনা গেল, কি হয়েছে ওখানে? লক্ষ্মণ জবাব দিল, এখানে শেয়ালের বাচ্চা আছে। ও মা, তাই? শেয়ালটা ঘুরঘুর করছে কয়দিন ধরে। কিন্তু ওখানে ওদের থাকতে দে, বড় দিদি ওদের খুব ভালোবাসতো, ছোট মা জানিয়ে দিলেন। মাধবীলতা লক্ষ্মণকে বলল, তোমরা অন্যদিকে জঙ্গল পরিষ্কার করো, এখন এদিকে আর হাত দিও না, ওরা যেমন আছে তেমনই থাক। অনিমেষ বলল, তেমনই থাক মানে? এ বাড়িতে শেয়ালের বাসা থাকবে? মাথা নাড়ল মাধবীলতা। থাকবে না? মা শেয়ালটা নিশ্চয়ই দূর থেকে লক্ষ্য রাখছে, সুযোগ পেলেই সে বাচ্চাদের এখান থেকে নিয়ে যাবে। মাধবীলতা বাজারে চলে গেল। অনিমেষ তাকে বারংবার বলে দিল যে টাউন ক্লাবের মোড় থেকে যেন রিক্সা নেয়। কিছুক্ষণের মধ্যে পরপর দুটো সাপ মারল লক্ষ্মণের সঙ্গে আসা তরুণ। ছোট মা বললেন, দুটোই শঙ্খচূড়, ছোবল মারলে বাঁচার সম্ভাবনা কম। অনিমেষ বলল, এদের সঙ্গে বাস করা সহজ ব্যাপার নয়। ছোট মা মাথা নাড়লেন, অথচ এরা কখনোই আমাকে কামড়ায়নি। সাপের ওপর এত আস্থা রাখা বোধহয় ঠিক নয়। কার ওপর আস্থা রাখবো? মানুষের ওপর? মানুষ তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ভয়ে ছোবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। 10 বছর একা থেকে কত কি তো দেখলাম। কথাগুলো বলে ছোট মা চলে গেলেন তার ঘরে। 8 ঘন্টা বাদে কেউ বাইরে থেকে চিৎকার করলো, অনিমেষ, অনিমেষ। ডাক শুনে কাজ ফেলে লক্ষ্মণ এগিয়ে গেল ওপাশের গলিতে। তারপরই তাকে দেখা গেল দেবেশের সঙ্গে ফিরতে, দেবেশের হাতে সাইকেল। অনিমেষ বারান্দায় দাঁড়িয়েছিল, বলল, আয়, আমার কেবলই দেরি হয়ে যায়, কাল আসার কথা ছিল আজ এলাম। বারান্দায় দুটো চেয়ার রাখা ছিল, তার একটায় বসলো দেবেশ, অন্যটায় অনিমেষ।
দাড়িতে হাত বোলাতে বোলাতে দেবেশ জিজ্ঞেস করলো, কদিন পরে এলি? বহু বছর পরে। একাই? না, মাধবীলতায়ও এসেছে। কই, ডাক আলাপ করি। বাড়িতে নেই, বাজারে গিয়েছে। বাজারে? তোর বউ বাজারে গেছে? কেউ যদি গিয়ে খুশি হয় তো যাক না। জলপাইগুড়িতে কোথাও কোথাও মহিলা বাজারে যায় বিকেল বেলায়। এই সময়ে কাউকে তো যেতে দেখিনি। তোর ছেলে মেয়ে কয়জন? একজন। তোর কি খবর? এসেছি একা, যাব একা। পৃথিবীর কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায়নি, তাই করা হয়নি। তুই যখন স্বর্গ ছেড়া থেকে আসতিস তখন দোমোহনী নামে একটা জায়গা পড়তো, মনে আছে? দোমোহনী? ময়নাগুড়ি থেকে বার্নিশ ঘাটে চলে আসতাম। তবে দোমোহনী কোথায় আমি জানি না। তার কাছেই আমার আস্তানা, 10 জন বুড়ো বুড়িকে নিয়ে। দেবেশ বলল, বুঝলাম না। 10 বিঘে জমি আমি বহুদিন আগে খুব অল্প দামে পেয়ে গিয়েছিলাম। সেখানে চালাঘর বানিয়ে আছি আমরা। যেসব মানুষের রোজগার নেই, খাওয়া দাওয়া দেওয়ার কেউ নেই, মরার পরে মুখে আগুন দেওয়ার কোনো আত্মীয় স্বজন নেই, তারা আমার সঙ্গে থাকে। বছর 10 হয়ে গেল, এর মধ্যে 4 জন চলে গেল। তাদের জায়গায় নতুন আরো 4 জনকে এনেছি। মনে হচ্ছে ওদের দুজনেরও যাওয়ার সময় হয়ে গেছে। দেবেশ বলল, এই 10 জনের থাকা খাওয়া খরচ তুই চালাচ্ছিস? অনিমেষ অবাক গলায় জিজ্ঞাসা করল, থাকার তো খরচ নেই, খাওয়ার খরচ। হাসল দেবেশ, আয়না একদিন, নিজের চোখে দেখে আসবি। যাব, খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। ভাই, আমি তো একা বিপ্লব সমাজসেবা কিছুই করতে পারবো না। জীবনভর কোনো রাজনীতিতে বিশ্বাস করতে পারেনি। শুনেছি তুই বিপ্লব করতে গিয়েছিলি, জেলে ছিলি, নিজের একটা পা তার জন্য সেলামি দিতে হয়েছে। আমার সেসব করার ক্ষমতা বা সাহস ছিল না। আমি একটা কথা বুঝেছি, সেই বোঝার কাজটা করে বেশ শান্তি পাই। যাদের নিয়ে বাস করি তারা পরের দিনের স্বপ্ন দেখে, যা আগে দেখতো না। কবে যাবি বল? দেবেশ জিজ্ঞাসা করলো। এই তো এলাম, একটা বড় কাজ করতে হবে, সেটা আগে করি। কি কাজ? এই বাড়িতে আমার ছোট মা একা থাকেন, ওর পক্ষে আর একা থাকা সম্ভব হচ্ছে না, তাই বাড়িটাকে বিক্রি করতে হবে। ছোট মা? আমার দ্বিতীয় মা। দাদু বাবা পিসিমা চলে গেছেন, উনি আছেন। তাই বাগান পরিষ্কার করাচ্ছিস? প্রশ্নটা শুনে হেসে ফেলল অনিমেষ। না না, সাপ খুব জন্মাচ্ছে, শেয়াল বাচ্চা দিয়েছে ওখানে, তাই ভাবছি এখানকার কাগজে বিজ্ঞাপন দেব। তুই এক কাজ কর, কদমতলার মোড়ে একটা স্টেশনারি দোকান আছে। দোকানের মালিক জগদীশ বাবু, সবাই চেনে। লোকটা বাড়ি কেনা বেচার দালালি করে, ওর কাছে যা, ব্যবস্থা হয়ে যাবে। তোর চেনা? আগে চিনতাম, অনেক বছর যোগাযোগ নেই। এই সময় অনিমেষ দেখল ছোট মা তার ঘর থেকে বেরিয়ে এসে ইশারায় তাকে ডাকছেন। সে ক্রাস নিয়ে এগিয়ে যেতেই ছোট মা বললেন, চা করেছি, সঙ্গে কি থিন অ্যারারুট বিস্কুট দেব? ক্রাস দুটো সামলে 2 কাপ হাতে নেওয়া সম্ভব নয়। অনিমেষ ডাকল, দেবেশ, এদিকে আয়। দেবেশ উঠে এলে বলল, এর নাম দেবেশ, আমরা সহপাঠী ছিলাম। মাথা নেড়ে ছোট মা ভেতর থেকে 2 চায়ের কাপ নিয়ে এলেন। অনিমেষ লক্ষ্য করল, একদিকে চিড় লাগা কাপটা তাকে দিলেন ছোট মা। বিস্কুট লাগবে? অনিমেষ জিজ্ঞাসা করল। না না। মাথা নাড়ল দেবেশ, আমি চা খাই না, কিন্তু উনি নিজের হাতে দিলেন বলে আজ খাবো। অনিমেষ লক্ষ্য করল ছোট মায়ের মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। দেবেশের তাড়া ছিল, সে নিজের টেলিফোন নম্বর লিখে দিল অনিমেষকে। বারংবার অনুরোধ করল একটা টেলিফোন করে ওর ওখানে যাওয়ার জন্য।
ওকে এগিয়ে দেওয়ার জন্য টাউন ক্লাবের মোড় অবধি হেঁটে গেল অনিমেষ। সাইকেলে চেপে দেবেশ যাওয়ার পর অনিমেষ একটু চিন্তায় পড়ল। এতক্ষণে মাধবীলতার ফিরে আসার কথা। সে বাজারের রাস্তার দিকে তাকালো। এমনও হতে পারে এই সময় রিক্সা পাওয়া যাচ্ছে না। মাধবীলতা এসে গেলে দেবেশের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যেত। হঠাৎ খেয়াল হলো দেবেশ ওকে ওর ওখানে যেতে বলেছে, কিন্তু মাধবীলতাকে নিয়ে যাওয়ার কথা তো বলেনি। কেন? খুব চেনা চেনা লাগছে। এক বৃদ্ধ লাঠি হাতে পাশে এসে দাঁড়ালেন। অনিমেষ তাকালো। স্মৃতি ঝাপসা। কবে আসা হয়েছে? বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। গতকাল। যারা ছিলেন তারা একজনকে রেখে চলে গিয়েছেন। বাড়িটার কি দশা হয়েছে! মহিতোষ বাবু যখন বেঁচে ছিলেন তখন ভাবতেই পারতেন না এরকম হবে। আপনাকে ঠিক কয়েকবার দেখেছি। মহিতোষ বাবু যখন বেঁচে ছিলেন অবসর নিয়ে এখানে এসে সময় কাটাতে আমাদের সঙ্গে তাস খেলতেন। তখন তার সঙ্গে আমার একটু ঘনিষ্ঠতা হয়। বন্ধুত্ব বলা ঠিক হবে না। বৃদ্ধ বললেন, ও ছেলে নকশাল হয়ে জীবন নষ্ট করেছে। খুব আফসোস করতেন তিনি। যখন শরীরটা অকেজো হয়ে গেল তখন কলকাতায় পড়ে না থেকে এখানে চলে এলে ভালো হতো না? মানুষটা শান্তি পেতেন। বাড়িটার হাল এমন হতো না। অনিমেষের মনে হলো বৃদ্ধ অনধিকার চর্চা করছেন, কিন্তু সেটা বলতে ইচ্ছে করলো না। সে হাসল। আপনি কোন বাড়িতে থাকেন? জেলা স্কুলের দিকে যেতে ডান দিকে ব্যানার্জিদের বাড়ি ছিল, মনে আছে? হ্যাঁ, অরুণ ব্যানার্জি। দারুণ ক্রিকেট হকি খেলতেন। হ্যাঁ, অরুণ তো কবেই মারা গিয়েছে। ওর বাড়ির পাশেই আমার বাড়ি। মন্টুদের বাড়ি? হ্যাঁ, মন্টু আমার ছোট ভাই। 2 বছর আগে মেয়ের বিয়ে দিল ডিসি অফিস থেকে রিটায়ার করে। গত বছর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেল। মন্টুর মুখটা ঝাপসা মনে হলো। ফণীন্দ্রদের স্কুলে পড়তো। খুব ভালো ছেলে ছিল না। অনিমেষ দেখতে পেল মাধবীলতা আসছে। রিকশার পাদানিতে বাজারের ব্যাগ। তাকে দেখে রিকশা দাঁড় করালো মাধবীলতা। অনিমেষ জিজ্ঞাসা করলো, এত দেরি হলো? মাধবীলতা হাসলো। পরে বলবো। তুমি এখানে? কথা খুঁজে না পেয়ে কাঁধ নাচালো অনিমেষ। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, ইনি আমার স্ত্রী। ও, বুঝলাম। আচ্ছা চলি। যাওয়ার আগে বলি, সৎ মা হলেও তিনি তো মা। তার জন্য তোমারও মাঝে মাঝে এখানে এসে থাকা দরকার। বৃদ্ধ লাঠি নিয়ে চলে গেলেন। রিকশায় বসে শুনছিল মাধবীলতা। জিজ্ঞাসা করলো, ইনি কে? বাবার পরিচিত। তুমি কি এখন বাড়িতে ফিরবে? মেজাজটা বিগড়ে দিয়েছিলেন বৃদ্ধ। অনিমেষ বলল, না, তুমি যাও, আমি একটু ঘুরে আসছি। সঙ্গে টাকা এনেছো? খেয়াল হলো দেবেশের সঙ্গে কথা বলতে বলতে সে বাড়িতে যে পাঞ্জাবি পরেছিল তাই পরেই বেরিয়ে এসেছে। পকেটে কিছু নেই। ও, তাই তো। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। ততক্ষণে মাধবীলতা পার্স খুলে দুটো 10 টাকার নোট বের করে রিকশাওয়ালাকে দিয়ে বলল, ওকে দিয়ে এসো তো। নোট দুটো হাতে নিয়ে অনিমেষ বলল, থ্যাংক ইউ। কথা না বাড়িয়ে মাধবীলতা রিকশাওয়ালাকে বলল, চলো। 15 মিনিট পরে অনিমেষ কদমতলায় রিকশা থেকে নামলো। সামনেই চৌধুরী মেডিকেল স্টোর্স। রামদার এই দোকানে এককালে দিনের পর দিন আড্ডা মেরে গিয়েছে সে। অত্যন্ত সুদর্শন ছিলেন রামদা। রাম চৌধুরী। কথা বলার ভঙ্গি ছিল বেশ মিষ্টি। রামদা কি বেঁচে আছেন? দোকানের সামনে এসে দাঁড়ালো অনিমেষ। দুজন কর্মচারীকে নিয়ে একজন যুবক দোকান সামলাচ্ছে। তারই ফাঁকে তাকে দেখতে পেয়ে যুবক জিজ্ঞাসা করলো, কি ওষুধ নেবেন? ওষুধ নয়, আমি 52 বছর বাদে এসেছি।
এটা তো রাম চৌধুরীর দোকান। হ্যাঁ, উনি আমার বাবা। যুবক হাসলো। উনি খুব অসুস্থ, শরীর ভালো থাকলে মাঝে মাঝে দোকানে আসেন। বলেই যুবক চোখ ছোট করলো। আপনি কিছু মনে করবেন না, ভুল হলে। আপনি কি অনিমেষ কাকু? হ্যাঁ ভাই, অনিমেষ জবাব দিল। আরে, আসুন আসুন, ভেতরে আসুন। বলতে বলতে যুবক বেরিয়ে এসে অনিমেষের হাত ধরল। না না, এখন তোমাদের কাজের সময়। ছাড়ুন তো, ছেলেবেলায় আপনাকে দেখেছি এখানে বাবার সঙ্গে গল্প করতে। বাবা আপনার কথা খুব বলেন। এই, ভালো করে চা নিয়ে এসো তো। কর্মচারীকে আদেশ দিয়ে টেলিফোনের নম্বর ঘোরাতে লাগলো যুবক। আহা, আবার চা কেন? ওপাশ থেকে সাড়া পেয়ে যুবক বলল, বাবা, অনিমেষ কাকা এইমাত্র দোকানে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, তিনি। তুমি পারবে। ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, চা বলে দিয়েছি। যুবক রিসিভার নামিয়ে হাসল। বাবা আসছেন, দেখুন আপনার নাম শুনেই উনি জিজ্ঞাসা করলেন চা দিতে বলেছি কিনা। উনি যখন অসুস্থ তখন আসার কি দরকার ছিল? জানি না, আপনার নাম শুনেই বাবা বোধহয় অসুস্থতা ভুলে গেলেন। তোমার নাম কি? ছেলেটি জবাব দেওয়ার আগেই চা এসে গেল। তা পরিবেশন করতে করতে খদ্দের সামলাতে হলো। চায়ের কাপে মুখ তুলে অনিমেষ দেখল চিনি নেই বললেই চলে। মাধবীলতা আজকাল চায়ে চিনি তো খুব কম দেয়, দুধও দিতে চায় না। এরকম চা একদম পছন্দ নয় অনিমেষের। চা খেতে খেতে অনিমেষ ছেলেটির দোকানদারি দেখছিল। 40 বছর আগে এসে এই দোকানে সে যখন বসতো তখন রামদা ওইভাবে দোকান সামলাতেন। খদ্দের না থাকলে সামনে চেয়ারে এসে বলতেন, বলেন, আবার চা বলি। সেই সময় এই দোকানে বসে সে অনেক ওষুধের নাম শিখে গিয়েছিল। লক্ষ্য করেছিল খদ্দেরদের অনেকেই যেমন ডাক্তারের লেখা প্রেসক্রিপশন নিয়ে দোকানের ওষুধ কিনতে আসে, তেমনি ডাক্তারের কাছে না গিয়ে সোজা দোকানে এসে কেউ কেউ বলেন তার অসুবিধের কথা। সেটা খুব গুরুতর না হলে দোকান থেকে ওষুধ দিয়ে দেওয়া হয়। চা শেষ হলে রিকশাটা এসে দাঁড়ালো দোকানের সামনে। রিকশাওয়ালা হাত ধরে অতি বৃদ্ধ যে মানুষটিকে নামালো তাকে রামদা বলে চেনা মুশকিল। রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে স্থবির পা ফেলে কোনো মতে দোকানে ঢুকলেন বৃদ্ধ। অনিমেষ উঠে দাঁড়ালো। যুবক ইতিমধ্যে ছুটে এসেছে। কোনো কষ্ট হয়নি তো? হাত নেড়ে না বললেন বৃদ্ধ। তারপর অনিমেষের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, আর কোনোদিন দেখা পাবো ভাবিনি। কেমন আছেন? আছি। আপনি? কিছুক্ষণ বাঁচি, দিনের বাকি সময়টাই মরে থাকি। বসুন। বৃদ্ধ বসলেন। চেয়ারে বসে অনিমেষ বলল, বুঝলাম না। হাসলেন বৃদ্ধ। আজকাল খুব ঘুম পাই, জেগে থাকি আর কতটুকু। একদিকে ভালো, ঘুমোতে ঘুমোতে চলে যাব। আমি তো আর এই দোকানে আসতে পারি না, নিজে নিজে রিকশায় ওঠা নামাই করতে পারি না। ও, কতদিন পর আপনাকে দোকানে দেখছি। কবে এসেছেন? কতদিন থাকবেন? কাল এসেছি, কবে যাব জানি না, টিকিট কাটা হয়নি। উদ্দেশ্য কিছু আছে? ছিল না, আসার পরে হয়েছে। আমার দ্বিতীয় মা বাড়িতে একা থাকেন, তিনি আর পারছেন না, বাড়ি বিক্রি করে দিতে বলছেন। বাড়িটাও নষ্ট হয়ে যাচ্ছে, মোটামুটি দাম পেলে বাড়িটা বিক্রি করে দিতে চাই। অনিমেষ বলল, অনিমেষ বাবু, এখন চাই বললেই তো করা যায় না। আপনি তো বিপ্লব করতে চেয়েছিলেন, পেরেছেন। এখন বাড়ি করা যেমন কঠিন ব্যাপার, বিক্রি করাও তেমনি। এই চা দিয়েছিস? অনিমেষ হাত তুলল। দোকানে ঢোকা মাত্র চা বলে দিয়েছিল আপনার ছেলে। রামদা হাসলেন। ওহ, কতদিন পর। অনিমেষ লক্ষ্য করল
কথাগুলো বলার পরেই যেন ঝিমিয়ে গেলেন রামদা। তার চোখ বন্ধ হলো, মাথা একটু সামনে ঝুঁকলো। ওর কিছু হয়ে যেতে পারে এই ভয় পেয়ে সে হাত বাড়িয়ে বৃদ্ধের হাত স্পর্শ করতেই তিনি আবার আগের মতো সোজা হয়ে বসলেন। হ্যাঁ, কি যেন বলছিলেন? ওহো, বাড়ি বিক্রি করবেন? কিছু ভেবেছেন? ভেবেছিলাম কাগজে বিজ্ঞাপন দেব, কিন্তু কাল অনেক দিন পরে এক সহপাঠীর সঙ্গে দেখা হয়েছিল। তার মুখে শুনলাম এই কদমতলায় জগদীশ বাবু নামে এক ভদ্রলোক আছেন, যিনি বাড়ি কেনা বেচার ব্যাপারে সাহায্য করেন। ভাবছি তার সঙ্গে কথা বলবো। যোগু খুব ভালো। ওর অনেক দিনের মনোহারি দোকান থাকলেও বাড়ির দালালিও করে। রামদা বললেন, অনেক দিন মানে ৬০-৬৫ সালেও ছিল? না না, তার কিছু পরে। আপনি দেখেছেন বলে মনে হয় না, কিন্তু শুনেছি ওর ব্যবহার ভালো, কেউ ওকে ঠকানোর অপবাদ দেয়নি। কথাগুলো বলে রামদা ছেলেকে বললেন, দেখ তো যোগু দোকানে আছে কিনা, থাকলে একবার আসতে বল। যুবক একজন কর্মচারীকে পাঠালো জগদীশ বাবুর সন্ধানে। অনিমেষ জিজ্ঞাসা করল, তোমার নামটা জানা হলো না ভাই? সুদীপ, যুবক বলল। রামদা বললেন, পুরো নাম বলতে হয়। সুদীপ চৌধুরী। বলে যুবক আর একজন খদ্দেরকে ওষুধ দিতে গেল। আপনার ছেলেটি বেশ ভদ্র আর চটপটে। লেট ম্যারেজ আমার, ঠিক সময়ে বিয়ে হলে ওই বয়সের নাতি হওয়া উচিত ছিল। চোখ বন্ধ করলেন বৃদ্ধ। বুঝলেন, এখন চোখ বন্ধ করেই থাকতে ভালো লাগে। কেন জানেন? চোখ বন্ধ করলে সারা জীবনে যত ঘটনা ঘটেছিল তা সিনেমার মতো দেখতে পাই। তখন তো প্রায়ই রূপশ্রী নয় আলো ছায়াতে নাইট শো দেখতে যেতাম। যেসব শিল্পীরা অভিনয় করতেন তাদের প্রায় সবাই চলে গেছেন। এই যে শহর, বীরেন ঘোষ, এসপি রায়, চারু সান্যাল, কি দারুণ জীবন্ত মানুষ ছিলেন। আজ তারা কেউ নেই, কিন্তু চোখ বন্ধ করলেই তাদের দেখতে পাই। কেন পাই? রামদা হাসি হাসি মুখ করে তাকালেন। আপনার মুখেই শুনি। অনিমেষ বলল, কারণ এখন আমার চোখে আগামীকালের কোনো স্বপ্ন নেই। আগামী বছর তো দূরের কথা, আগামী সপ্তাহে কোথায় যাব, কি করব, তা ভাবতেই পারি না। তাই যেদিন চলে গিয়েছে তার স্মৃতিতে ডুবে থাকি। বৃদ্ধের কথা শেষ হতেই সুদীপ জিজ্ঞাসা করল, আর একটু চা বলি কাকা? অনিমেষ মাথা নেড়ে বলল, না। সুদীপ বলল, বহুদিন পরে বাবাকে এত কথা বলতে শুনছি। বাড়িতে তো কথা বলতে চান না আজকাল আপনাকে দেখে। রামদা হাসলেন। ওর নাম যখন তুই টেলিফোনে বললি অমনি আমি পুরনো দিনে চলে গেলাম। বুকের ভেতর কেমন করে উঠল। আমার তখন 25 কি 26। উনি এসে ভেতরে বসতেন, চা খেতেন। সিগারেট খেতে হলে পেছনের স্টোর রুমে যেতেন। ওর তখন কত বয়স, 16 কি 17? অনিমেষ প্রতিবাদ করল, না রামদা, অত কম বয়সে সিগারেট খেতাম না। খেলে বন্ধুদের সঙ্গে তিস্তার চড়ে কাশবনের মধ্যে লুকিয়ে লুকিয়ে একটা সিগারেট 4 জনে মিলে টানতাম। আহা, 17 না হোক 20, খেতেন তো। সুদীপ জিজ্ঞাসা করল, তখনও কি ধূমপানের ওপর নিষেধাজ্ঞা ছিল? দোকানে বসে খাওয়া যাবে না, তাই স্টোর রুমে যেতেন? দূর, এখানে বসে খাবেন কি করে? মামা কাকা জ্যাঠারা আসছেন ওষুধ কিনতে, তারা দেখতে পাবেন না। তখন বড়দের সামনে সিগারেট খাওয়ার কথা ভাবা যেত না। যদিও আমি ওর চেয়ে বয়সে বড়, কিন্তু আপত্তি করিনি। বৃদ্ধ হাসলেন। এই শহরে আপনার অনেক আত্মীয় বুঝি? অনিমেষ মাথা নাড়ল। একমাত্র ঠাকুরদা ছাড়া এই শহরে আমার আর কোনো আত্মীয় স্বজন ছিলেন না। কিন্তু তখন যে কোনো বয়স্ক মানুষকেই আমার মামা কাকা জ্যাঠা বলেই ভাবতাম। তাদের সামনে সিগারেট খেতাম না।
আপনি দোকানে এসেছেন শুনে খুব ভালো লাগলো দাদা। বলতে বলতে এক প্রৌঢ় এসে ভেতরে ঢুকলেন। ভদ্রলোকের পরনে হ্যান্ডলুমের পাঞ্জাবি এবং ধুতি, মুখে দুদিন না কামানো দাড়ি। এসো যোগু, বসো। মন চাইলেও শরীর নড়ে না ভাই। এই যে ইনি এসেছেন, শুনে কোনো রকমে শরীরটাকে বয়ে নিয়ে এলাম। রামদা বললেন, বলুন কি ব্যাপার? জগদীশ বাবু বললেন, আমার নাম অনিমেষ মিত্র, হাকিম পাড়ার বাঁধের কাছে বাড়ি, কলকাতায় থাকি। ওই বাড়িতে যারা থাকতেন তারা একে একে সবাই চলে গেলেন, একজন ছাড়া। তাই বাড়িটাকে বিক্রি করে দিতে চাই। অনিমেষ বলল, কোন বাড়িটা বলুন তো? জগদীশ বাবু চোখ বন্ধ করলেন। অনিমেষ বাড়ির লোকেশন বুঝিয়ে দিতেই চোখ খুললেন ভদ্রলোক। বেশ বড় বাড়ি। আপনার ঠাকুরদা কি শরীরশেখর মিত্র? হ্যাঁ, তাকে ছেলেবেলায় দেখেছি। কিন্তু বাড়ি বিক্রি করার আগে আপনাকে কয়েকটা সমস্যার সমাধান করে নিতে হবে। বলুন। দাদার সামনে বলতে খারাপ লাগছে, কিন্তু এখন যা নিয়ম তা না মেনে উপায় কি? প্রথমে আপনাকে আপনার পাড়ার সিপিএম এর কাউন্সিলরের কাছে গিয়ে তাকে তুষ্ট করে অনুমতি নিতে হবে। আপনাদের পাড়ায় সিপিএম এর ছেলেদের যে ক্লাব আছে তাদের সঙ্গে কথা বলুন। ওদের আপত্তি না থাকলে আমি 7 দিনে বাড়ি বিক্রি করে দিতে পারবো। জগদীশ বাবু হাত কসলাচ্ছিলেন কথা বলতে বলতে। অনিমেষ রামদার দিকে তাকালো। আবার চোখ বন্ধ হয়ে গেছে বৃদ্ধের। সে জগদীশ বাবুকে বলল, এখন এখানে এই নিয়ম চলছে। এখানে ও দাদা শুনছেন? গলা তুললেন জগদীশ বাবু। চোখ খুললেন রামদা। সব কানে যাচ্ছে। চোখ বন্ধ দেখে ভাববেন না যে ঘুমোচ্ছি। আপনাদের ওই কলকাতাকে বাদ দিলে গোটা বাংলায় নাকি এই নিয়ম চালু হয়েছে। জগদীশ বাবু বললেন, নাকি নয়, এটাই ঘটনা। আমি যদি আমার বাড়ি নিজের ইচ্ছে মতো বিক্রি করতে চাই, ওরা কি করতে পারে? বিক্রি করবেন কার কাছে? কেউ কিনবে না। কেন? আগে অনুমতি নিলে আপনাকে যতটা প্রণামী দিতে হতো, তা না দিলে যিনি কিনবেন ওকে ওই প্রণামী দিতে হবে। তা আপনার করা অন্যায়ের শাস্তি তিনি ভোগ করবেন কেন বলুন? জগদীশ বাবু বললেন, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। কলকাতায় বসে আমরা তো এসব খবর পাই না। মানুষের গণতান্ত্রিক অধিকার ওরা কেড়ে নিয়েছে। মনে কিছু করবেন না। আপনার কথা শুনে অল্প বয়সে পড়া একটা গল্পের কথা মনে হলো। নাম ভুলে গিয়েছি। সেই যে একটা লোক ঘুমিয়ে পড়েছিল, ঘুম যখন ভাঙল তখন বহু বছর কেটে গিয়েছে। লোকটা কিছুই চিনতে পারছে না। তাই জিজ্ঞাসা করছি, এতদিন কি আপনি ঘুমোচ্ছিলেন? জগদীশ বাবু জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমার জানা উচিত ছিল। পাড়ায় ওদের দাদাগিরি দেখেছি। ভেবেছি ক্ষমতায় দীর্ঘদিন থাকলে যেসব অন্যায় অভ্যেস তৈরি হয়, এটাও তেমনি। মার্ক্সবাদ আমার পড়া আছে। এখন মার্ক্সবাদীরা যা করছে তা জানলে উনি কবরেও কেঁপে উঠতেন। কিন্তু ক্ষমতা হাতে থাকায় ওরা এই পর্যায়ে চলে যাবে তা কল্পনা করিনি। আচ্ছা, পাড়ার মানুষ এক হয়ে আপত্তি করলে ওরা তো এত সাহস পেত না। অনিমেষ তাকালো। মানুষ? কখনো দেখেছেন জল ঢালুর দিকে না গড়িয়ে ওপরে উঠেছে? দুটো কারণে মানুষ মুখ খুলবে না। এক, ভয়ে। প্রতিবাদ করলে পাড়াছাড়া হতে হবে। মারধর তো বটেই, প্রাণও যেতে পারে। 2, লোভ। প্রতিবাদ না করলে ছিটেফোঁটা হলেও চাইলে কিছু পাওয়া যেতে পারে। জগদীশ বাবু ঘড়ি দেখলেন। এবার আমাকে উঠতে হবে। পুলিশও কি ঘুমিয়ে আছে? অন্ধদের দেশে গেলে চোখ খুলে হাঁটতে খুব খারাপ লাগবে আপনার। তখন চোখে ব্যান্ডেজ বেঁধে নিলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পুলিশের তাই অবস্থা। উঠে দাঁড়ালেন জগদীশ বাবু। সরকারকে চটিয়ে তো দেশে থাকা যায় না। আপনার পাড়ার কাউন্সিলরের সঙ্গে আলাপ আছে? তিনি কে, নাম কি, কিছুই জানি না।
অনিমেষ গম্ভীর হলো। হারু সেন, এই নামেই সবাই চেনে। ভালো নাম হরেন্দ্রনাথ সেন, চিনতে পারছেন? একটু ভাবল অনিমেষ। না, তার স্মৃতিতে কোথাও ওই নাম উকি দিচ্ছে না। চোখ খুললেন রামদা। ও যোগু, তখন থেকে কেবলই এক কথা বলে যাচ্ছ। তোমার সঙ্গে তো লোকটার পরিচয় আছে। তুমি অনিমেষ বাবুকে সঙ্গে নিয়ে যাও, দেরি করার দরকার নেই। আজ বিকেলেই যাও। জগদীশ হাসল। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন যাব। তারপর অনিমেষের দিকে তাকিয়ে বললেন, আপনার বাড়ি থেকে মিনিট 25-এর রাস্তা। আমি সন্ধে 6টা নাগাদ আপনাকে ডেকে নেব। তার আগে তো ওকে পাওয়া যাবে না। চলি। জগদীশ বাবু বেরিয়ে গেলেন। রামদা মাথা নাড়লেন। এখন যে পুজোর যে মন্ত্র, তা না আউড়ে উপায় নেই। কথা বলে দরাদরি করা ছাড়া তো কোনো উপায় নেই।